প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন রাজনীতি.com-এর সম্পাদক শরীফুজ্জামান পিন্টু। কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন নিশ্চয়ই? হ্যাঁ, পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে এখনো মতৈক্য হয়নি। প্রধান উপদেষ্টা সংলাপে বললেন, মহোৎসবের নির্বাচন হবে যদি ঐক্যমত্যের মাধ্যমে ফয়সালা হয়। জমির বিরোধে খুন, দুর্ঘটনায় মৃত্যু, তবু তারা জুলাই শহীদ। দৈনিক যুগান্তর, ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা, স্বৈরাচারের পথ বন্ধ করতে হবে। জাকসু নির্বাচন, কোন্দল ও নেতিবাচক ইমেজে ভরাডুবি ছাত্রদল, বাকশাসের। দৈনিক সমকাল, জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সমঝোতায় গুরুত্ব সরকারের। সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচারও হবে ট্রাইব্যুনালে, চিফ প্রসিকিউটর। কালের কণ্ঠের শিরোনাম, অনিশ্চয়তায় বিনিয়োগ বিপর্যয়। ফেব্রুয়ারির সংসদ নির্বাচন হবে মহোৎসবের, বললেন প্রধান উপদেষ্টা। দৈনিক ইত্তেফাক, সংস্কার ও জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে। দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা। যুগপৎ আন্দোলন শুরু 18 সেপ্টেম্বর। বাংলাদেশ প্রতিদিন, অর্থ উপদেষ্টা বললেন, উপদেষ্টা হওয়ার আগে আমি বাধ্য হয়ে ঘুষ দিয়েছি। জুলাই সনদ নিয়ে নতুন বিতর্ক। মানব জমিনের শিরোনাম, নতুন শর্তে কাবু কমিশন। বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা সেই এনায়েত করিম গ্রেপ্তার। খবরের কাগজের শিরোনাম, অভিনব জালিয়াতি, এক কর্মকর্তার জন্য রিভিউ হচ্ছে 24তম ব্যাচের পদোন্নতি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ঐক্যমত্য হয়নি জুলাই সনদ। আমার দেশ, জাহেলিয়াতের ভয়ঙ্কর রূপ দেখেছেন যশোরবাসী। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সমঝোতায় আসতেই হবে। দৈনিক সময়ের আলো, ঐক্যের অপেক্ষা দীর্ঘ হচ্ছে। অভিনব কৌশল, খুনিদের পরিচয় মুছতে মরদেহ ফেলছে নদীতে। আলোকিত বাংলাদেশ, ভোট গণনা OMR মেশিনে রাকসু নির্বাচন, ফেব্রুয়ারিতেই মহোৎসবের নির্বাচন। কালবেলার শিরোনাম, অর্থনীতিতে রেমিটেন্সের সুবাতাস। দৈনিক করতোয়া, জুলাই সনদ নিয়ে দলগুলোকে সমঝোতায় আসতেই হবে, জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা। পিন্টু, যদি প্রধান উপদেষ্টার বক্তব্য দিয়ে যদি শুরু করি, যে তিনি বলেছেন মহোৎসবের নির্বাচন হবে যদি, কিন্তু আছে যদি ঐক্যমতের মাধ্যমে ফয়সালা হয়। হ্যাঁ, কথা তো সত্য, কিন্তু ঐক্যমত্য হবে কিনা সেটা তো একটা বড় প্রশ্ন। জি, আপনি যদি দেখেন যে এতদিন ধরে মানে আপনি ঐক্যমত্য হবে কিনা বলছিলেন, আপনাকে একটা ছোট্ট করে ধরাই দেই আমি যে ঐক্যমত্যের অবস্থাটা কি। জুলাই সনদ নিয়ে নতুন বিতর্ক, বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। এখানে ছোট করে লেখা আছে, বাস্তবায়নে এবার শপথ বাক্য পাঠের প্রস্তাব জামাতের। বিএনপি সংসদের উপর ন্যস্ত করার পক্ষে। গণপরিষদে অটল এনসিপি। উৎসবমুখর পরিবেশে এই ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত যেতে চাই প্রধান উপদেষ্টা। তাহলে এই যে শর্ত অনেকগুলো দেখা যাচ্ছে, সেই শর্তগুলোর কি হবে? না, একটা হলো যে কালকে আরো বেশি পরিষ্কার হয়ে গেল, কারণ কালকে একটা প্রত্যাশা তৈরি হয়েছিল যে প্রধান উপদেষ্টা সবাইকে নিয়ে বসছেন, কিছু একটা হবে। কিন্তু দেখা গেল যে না, আমাদের যে তিনটা পক্ষের তিন মত, তিনটা বড় পক্ষ, এখানে অন্যদেরও মত আছে নিশ্চয়ই, সেগুলো গুরুত্বপূর্ণ। তো এখানে যদি দেখেন যে বিএনপি কি বলছে, বিএনপি বলছে যে জুলাই সনদ এটা তারা সম্মত, কিন্তু নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ তারা এসে এটা ইমপ্লিমেন্ট করবে, এটা বিএনপির দাবি। জামাত বলছে যে না, এটা প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার অথবা রেফারেন্ডাম বা গণভোট, তার মাধ্যমে এখনই করতে হবে, এখনই, এবং তার সঙ্গে শপথ, অর্থাৎ তারা আইনি ভিত্তিটা চায়। হ্যাঁ, এবং আইনি ভিত্তিটা আগে হতে হবে। পরে যদিও এটা একটা কঠিন একটা কাজ, এবং এটা কিভাবে সম্ভব সেটা নিয়ে নিশ্চয়ই নানা এক্সপেরিমেন্ট, আলাপ আলোচনা হবে। আর এনসিপি তারা বলছে যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে। তো তিন পথ তিন দিকে চলে গেছে।
আবার এখানে ভেতরে যে আলোচনা, পর্যালোচনা বা মতৈক্যের যে চেষ্টা চলছে, রাজপথে কিন্তু আবার আর এক ধরনের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি, যে যুগপৎ আন্দোলন। অলরেডি গতকালকে খেলাফত মজলিস 18 সেপ্টেম্বর থেকে কর্মসূচি ঘোষণা করেছে। আজকে জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলন তারা যুগপৎ কর্মসূচি ঘোষণা করবে। এনসিপির সাথেও তাদের আছে এক ধরনের, তারা এখনো যুগপৎ কর্মসূচি, কিন্তু ধারণা করা যায় যে তাদের সঙ্গে এক ধরনের যোগসূত্র বা ঘনিষ্ঠতা, আস্থার জায়গা আছে। যেমন কালকেই বৈঠকে যখন এনসিপি আবেদন জানালো যে প্রয়োজনীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হোক, জামাত সেটা সমর্থন করলো। অতএব এক জায়গায় সম্পর্কের যে মানে গভীরতা, আস্থার জায়গা, সেটা এরকম যে আপনি প্রস্তাব করবেন, আমি সমর্থন করব। এখন একটা জায়গা হলো যে ধরেন এই সরকার প্রথম দিকে যেটা করলো যে সবাইকে ওয়েলকাম করলো, সব ধরনের সংস্কার, মূলত 3টা দাবি ছিল: সংস্কার, বিচার এবং নির্বাচন। এখন সংস্কার আমরা চাইতে চাইতে আমরা নাগরিকরাও এত কিছু চাইলাম এবং সরকারও তার পরিধি বাড়াতে বাড়াতে এটা এত সংস্কার, এতগুলো কমিশন, এতগুলো প্রস্তাব আসলো। এখন এসে সব কিছু মনে হচ্ছে যে একটু ছড়ায় গেছে। এগুলোকে গুটিয়ে আনাটা এখন একটা চ্যালেঞ্জ, এটা এবং সময় সাপেক্ষ। আপনি যদি বলেন যে বিচার তো অবশ্যই হতে হবে, এত বড় অপরাধ হয়েছে, এত বড় অন্যায়, কিন্তু এটা কি সম্ভব? আগামী 6 মাস পরে যদি আপনি নির্বাচন করেন, আসলে কি এটা বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, সেখানে কি আপনি এর মধ্যে চাইলেই কাউকে ফাঁসি দিতে পারবেন, কাউকে যাবজ্জীবন জেল দিতে পারবেন, বা কারোর সাজা নিশ্চিত করতে পারবেন? এটা হয়তো লোয়ার কোর্টে বড় জোর সম্ভব হতে পারে, তারপরে তো আপনার হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, নানা প্রক্রিয়া আছে। তো নির্বাচিত সরকারকে এসেই সেটা করতে হবে। এখানে আপনি যদি চাপ দেন, বলেন যে বিচার এখনই করে ফেলতে হবে, এটা সম্ভব না। সংস্কার এখনই করতে হবে এবং এটার আইনি ভিত্তি এখনই একদম মানে নিশ্চিত করতে হবে। এটা কি আসলেই সম্ভব? এবং যে কোনো আইনি ভিত্তি আপনি যত সংস্কারই করেন না কেন, এটা তো পরিবর্তনযোগ্য। আপনার নিশ্চয়ই মনে আছে 90 সালের তিন দলীয় জোটের রূপরেখা কি বাস্তবায়ন হয়েছিল। এই জায়গাটা একটা আলোচনার জায়গায়, যে ওখানেও কিন্তু এরকম ভাবে দ্ব্যর্থহীন ভাবে বলা হয়েছিল যে আমরা এই করব। হ্যাঁ, তো এইখানে কি এরকমের একটা হয় না যে অনেকেই যেটা বলছেন যে হ্যাঁ আমরা তো ঐক্যমত্যে পৌঁছালাম, এই কাজ করলাম, কিন্তু আমরা সরকারে যাওয়ার পরে আমরা এটা বাস্তবায়ন করব। তাহলে কি 90-এর গণঅভ্যুত্থানের ওই রূপরেখার বিষয়টা আসে না, যে কেউ তো ওইটা বাস্তবায়ন করে নাই? না, করেনি। শুধুমাত্র সংসদীয় পদ্ধতিতে পদ্ধতি চালু করা, এটাই শুধু সবাই মেনে নিয়েছে। ওই অর্থে আর কোনো রূপরেখার কিছু বাস্তবায়ন হয়নি। কিন্তু তখন কিন্তু সবাই, এই যে বিএনপির নেতৃত্বে 8 দলীয় জোট, আওয়ামী লীগের নেতৃত্বে 7 দলীয় জোট, 5টা বাম দলীয় জোট এবং জামাত আলাদা ছিল যুগপৎভাবে, তো কোনোটা কাজে হয়নি। আপনি যদি 2009 সালের দিকেও তাকান, যে নির্বাচনটা আমরা মনে করি যে সর্বশেষ গ্রহণযোগ্য নির্বাচন, সেখানে 7-8 সালে কত সংলাপ হলো, কত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হলো। 9 সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করলো, সব এবং অধ্যাদেশও জারি হয়েছিল, সেগুলো কি সব টিকেছে? বেশিরভাগই টেকেনি, অ্যামেন্ডমেন্ট হয়েছে, কিছু গ্রহণ যোগ্যতা পেয়েছে। তো এখনও যদি আপনি আইনি ভিত্তি দেনও, তো পরবর্তী সংসদে সেটা পাল্টাতে পারবে না, সংশোধন করতে পারবে না। সংবিধান তো এরকম কোনো বিষয় না, সংবিধান তো 16 বার সংশোধন হয়ে গেছে। এইবার একটা প্রশ্ন আসে যে যদি এত অবিশ্বাসী থাকে, তাহলে যে একটা যুগান্তকারী গণ অভ্যুত্থান উঠলো, তাকে তো আস্থার মধ্যে রাখতে হবে যে এবার হয়তোবা সেই পরিবেশ হবে না, নাকি? হ্যাঁ, আমাদের তো সেই আস্থার জায়গায় মানে ফাটল ধরেছে এবং আমরা একে অপরকে বিশ্বাস করি না, এটা করি না, করছি না এবং ভবিষ্যতেও করব না। এটাই হচ্ছে সবচেয়ে বড় জায়গা, যে কেউ কাউকে আমরা বিশ্বাস করতে পারছি না, আস্থার জায়গা রাখছি না, কিন্তু আমরা একটা ঐক্য চাচ্ছি, সমঝোতা চাচ্ছি। হ্যাঁ, এবং সেটা কি তালগাছ আমার ওইভাবে, হ্যাঁ, বিচার মানে তালগাছ আমার, সেটা তো অনেকটা তাই। এখনকার যে অবস্থা যদি বলেন, কারণ আপনার এখনকার পরিস্থিতি কি হতে পারে, যে সামনে যদি আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা নির্বাচনী ডামাডোল শুরু হয়ে যাবে, প্রার্থী মনোনয়ন হবে, নানা রকম নির্বাচনী কর্মকাণ্ড শুরু হয়ে যাবে, নানা মেরুকরণ শুরু হবে। কিন্তু আমরা কিন্তু আটকে আছি, এখনো এই জায়গাটার মধ্যে আটকে আছি। এবং এটা ছাড়াতে এখন যদি আবার ঐক্যমত্য কমিশনের সময় বাড়ে, এই আলোচনা আরও চলতে, শেষ দিকে গিয়ে যেটা হবে যে একটা তাড়াহুড়া হবে, তখন হয়তো একটা বিশেষ পরিস্থিতি তৈরি হতে হবে, না এই সময়ের মধ্যে প্রস্তুতি নেওয়া সম্ভব কি না, তখন এক ধরনের অনিশ্চয়তার বীজ কিন্তু আমরা বপন করে যাচ্ছি।
তো সেটা যাতে না হয় এখনই মানে ভালো সময় বলতে হবে। এবং আপনাকে আরেকটা উদাহরণ দিয়ে, আমাদের প্রতিবেশী দেশ নেপালে, সেখানেও একটা গণ অভ্যুত্থান হয়ে গেল। তো সেখানে কি হলো, যেদিন প্রধানমন্ত্রী দায়িত্ব নিলেন, কিন্তু একদম এক রোড ম্যাপটা দিয়ে দিলেন, যেদিন প্রধানমন্ত্রী দায়িত্ব নিলেন, শপথ পড়লেন, সেদিনই সংসদ ভেঙে দেওয়া হলো। সেদিনই তিনি ঘোষণা করলেন 5 মার্চ, ঠিক 6 মাস পরে নির্বাচন করবেন। এবং ওনার নির্বাচনী এজেন্ডা কি, নির্বাচন আগে কি করতে চান? দুইটা কাজ। একটা বলছেন যে শক্তভাবে বলেছেন যে উনি দুর্নীতি প্রতিরোধের চেষ্টা করবেন। 2 নম্বর বলছেন যে এখানে 5 ভাগের 1 ভাগ তরুণ বেকার নেপালে, তো উনি চেষ্টা করবেন যে এটা, কিন্তু ওটা জোর দিয়ে বলেননি যে উনি করে ফেলবেন, করতে পারবেন, এটা বলেননি, বাট ওনার প্রায়োরিটি থাকবে এই। তো অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যেটাই বলি না কেন, তাদের কাজটা তো মূলত একটা সুষ্ঠু নির্বাচন করা এবং একটা মানে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করে প্রতিনিধি। নেপালের থেকে হয়তো আমাদের প্রেক্ষাপট একটু ভিন্ন হতে পারে, কিন্তু টার্গেটটা তো হচ্ছে যে আপনি কত দ্রুত একটা সুষ্ঠু নির্বাচন করে গণতন্ত্রের পথে যাত্রা। প্রধান উপদেষ্টা বলছেন স্মরণকালের শ্রেষ্ঠ নির্বাচন হবে, ভালো নির্বাচন হবে। আবার মাঝে মাঝে আমরা নির্বাচন কমিশন অন্যান্যদের বলছি যে খুবই কঠিন নির্বাচন হবে। তো এই যে আস্থার দোলাচলের মধ্যে মানুষ পড়ে। আপনি ইমেজের কথা বলছিলেন, শিক্ষাঙ্গন নিয়ে আপনার সাংবাদিকতার একটা উল্লেখযোগ্য সময় আপনি কাটিয়েছেন এবং আপনি শিক্ষাঙ্গনের ছাত্র রাজনীতির একেবারে খুব কাছ থেকে দেখা মানুষ। জাকসু নির্বাচনের একটি কাটাছেঁড়া রিপোর্ট বেরিয়েছে, কোন্দল ও নেতিবাচক ইমেজের ভরাডুবি ছাত্রদল ও বাকশাসের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ছাত্রদল দাঁড়াতেই পারেনি, এটি কি আশা করা যায়? না, এটা তো খুবই অপ্রত্যাশিত ছিল। শুধু ছাত্রদের অংশটা তো আছেই, দাঁড়াতেই পারেনি, এটা খুবই অপ্রত্যাশিত। শিক্ষকদের যে অংশটা এখানকার, এটার হয়তো এতটা মিডিয়া আসছে না, আমি একটু ব্যক্তিগত আগ্রহ থেকে সেখানে এখন কি হয়েছে আপনাকে বলি, কালকেরই যে সেখানকার উপাচার্য মূলত এক ঘরে হয়ে গেছেন, তাই এক ঘরে আইসোলেটেড যাকে বলেন। ওনার সঙ্গে 2-4 জন সিনিয়র শিক্ষক ছাড়া ইনফ্যাক্ট কেউ নেই। উনি ছিলেন বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠনের সভাপতি উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার আগে। তো ওনার উপর নানা চাপ ছিল, উনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছিলেন। এবং আমরা রাজনীতি.com একটা প্রতিবেদনে ছেপেছি, যখন সরকার হস্তক্ষেপ করেছে এবং বলেছে যে এই যে লম্বা সময় যে নির্বাচনের ভোট গ্রহণ হচ্ছিল না, গণনা, এর তো একটা কারণ ছিল। কারণটা কি? শুধু কি এই 10,000 ভোট গুনতে 3 দিন এত সময় লাগে? শুধু সেটা ছিল না, নানা রকম চাপ ছিল, কীভাবে নির্বাচন বন্ধ করা যায়, বাতিল করা যায়, এরকম বিষয়ও ছিল। যখন সরকারের পক্ষ থেকে চাপ দিয়ে বলা হলো যে না, গো অ্যাহেড এবং দ্রুততম সময়, তখন কিন্তু এটা গতি পায় এবং ভোট গণনা শুরু হয় এবং রেজাল্ট প্রকাশ হয়। এই প্রক্রিয়ায় দেখবেন যে অনেক শিক্ষক পদত্যাগ করেছেন, রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশন, এবং সেখানে বিএনপি সমর্থক শিক্ষকদের মধ্যেও এক ধরনের অস্থির অবস্থা তৈরি হয়েছে। এবং সেখানে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে উপাচার্য যেটা হচ্ছেন অনেকটা আইসোলেটেড হয়ে গেছেন। ছাত্রদলের মধ্যেও তাই, ধরেন এতদিন পরে, এবং ডাকসুর ঘটনার একটা রেশ জাকসুতে আছে, সেটা হয়তো অন্যান্য জায়গাতেও থাকবে, কিন্তু এত শোচনীয় পরাজয় সেটা কিন্তু হওয়ার কথা না। হ্যাঁ, সেখানে কোন্দল যেমন ছিল। আমরা একেবারে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, ছোট্ট অনুষ্ঠানে আর বেশি আলোচনা করা খুব কষ্ট। একটা শিরোনাম পড়েছিলাম আমি, এই শিরোনামটি পড়তে পড়তে আমি খুব অবাক হয়েছি। জমির বিরোধে খুন, দুর্ঘটনায় মৃত্যু, তবু তারা জুলাই শহীদ। মানে প্রথম আলোর একটি অনুসন্ধানী প্রতিবেদন, শহীদ না হওয়া 52 জনের নাম শহীদদের তালিকায় জুলাই গণ অভ্যুত্থানে। এটা তো আমরা সুযোগ সন্ধানী মহান মুক্তিযুদ্ধ নিয়ে যে অবস্থা, মুক্তিযুদ্ধের তালিকা, মুক্তিযুদ্ধের ভাতা নিয়ে যে অবস্থা, এটা তো আমাদের আসলে রক্ত মাংসতে মিশে আছে এই প্রতারণা, জালিয়াতি। এটারই আরেকটা রূপ প্রতারণা, জুলাই যোদ্ধা। হ্যাঁ, এটা তো ধরেন অনেক দিন ধরেই তো বিচ্ছিন্নভাবে প্রতিবেদনগুলো আমরা বিভিন্ন জায়গায় পাচ্ছিলাম। এটা সামগ্রিকভাবে একটা 52 জনের একটা চিত্র, হয়তো এই সংখ্যা আরো বেশি হতে পারে। তো এটা তো একটা হলো যে আমাদের জাতীয় চরিত্র, সেটা কিন্তু যারা এই কাজটি করেছেন, আমি বলবো যে তারা কি করলেন, প্রায় 1 বছর ধরে যাচাই বাছাই করেছেন, পুরো প্রশাসন যন্ত্র কাজ করেছেন, এটার জন্য কমিটি ছিল, স্থানীয় প্রশাসন যুক্ত হয়েছে, তো তারপরে জুলাই ফাউন্ডেশন যুক্ত হয়েছে, কিন্তু তারপরেও তো জিনিসটা ভালো হয়। এবং এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি না, আরেকটা বিষয় সংখ্যা ছিল লাখ লাখ। আলাপ করতে চাই, যেটা হলো যে এই যে সমন্বয়ক পরিচয়ে এই আমাদের মুক্তিযোদ্ধাকে যে একেবারে অপমানিত করা হলো বিএনপির ফজলুল সাহেবকে, সেই মেয়েটি কিন্তু গ্রেপ্তার হলো কি চাঁদাবাজি করবার কারণে।
তাহলে এই আলোচনাগুলোর সাথে যারা সংশ্লিষ্ট থাকে তারা মুখ খুলে না কেন যে না এই বিষয়গুলো আমরা প্রতিরোধ করব? এটা মানে প্রথম কথা হলো যে সমন্বয়ক পরিচয়টাই তো একটা এত ভালো একটা কাজ যারা করেছেন, সমন্বয়ের কাজ, সেটা একটা গালিতে পরিণত হয়েছে ইনফ্যাক্ট। অথচ এই সমন্বয়করাই তখন জীবন বাজি রেখে তারা ইয়ে করেছেন। আমি জানি না তাদের ভেতরটা এখন কেমন লাগে, কিরকম রক্তক্ষরণ হয়, যে যার জীবন বাজি রেখেছে ডিবি অফিসে তাদের আটকে রাখার সেই কথাগুলো তো আমরা দেখেছি, শুনেছি, রিপোর্ট করেছি। তো সেই সমন্বয়ক শব্দটাকে গালি করে ফেলা হলো। মানে আপনি যে শব্দটা উচ্চারণ করছেন আপনার নিজেই কষ্ট হচ্ছে নিশ্চয়ই, যে না আমি এই শব্দটা কেন উচ্চারণ? যেমন মুক্তিযোদ্ধা নিয়ে এক পর্যায়ে এমন এই যে ভুয়া তালিকা করে ভুয়া মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা শব্দটার আগে ভুয়া শব্দটা, এই যে জুলাই যোদ্ধার আগে ভুয়া, এটা যে কত কষ্টকর, বেদনাদায়ক, এটা যারা এটার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন তারাই হয়তোবা এটার মর্মত্বটা বেশি বুঝতে পারেন, আমরা হয়তো ততটা বুঝতে পারি কিনা সেটা। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম শেষে একটা অপ্রীতিকর বিষয় ছিল। আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থান সব কিছুরই একটা মহিমান্বিত রূপ রয়েছে এবং কোনোটাই অস্বীকার করবার নয়, কিন্তু আমরা যেন নেতিবাচক প্রভাবের মধ্যে না পড়ি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই সময়ে আবার কথা হবে। খোদা হাফেজ।